রাজধানী সহ সারা দেশে স্বৈরাচারের দোসররা অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকালে সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট শিল্পকলা একাডেমিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা দেশে এখনো ষড়যন্ত্র করছে। তারাই দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টায় সক্রিয় রয়েছে। সবাইকে এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পড়বে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং সেটি আমি প্রতিদিন বলছি। বিশেষ করে আজকে এখানে উপস্থিত আমার নেতাকর্মীদেরকে আমি বলবো যে আপনাদেরকে সজাগ থাকতে হবে। যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ রাখতে পারি, তাহলেই আমরা এই ষড়যন্ত্র থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো। যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এক বার্তায় বিজিবি সদস্যদের মোতায়েনের কথা জানান বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এতে বলা হয়, রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। প্রতিটি প্লাটুনে ৩০ জন সদস্য আছেন। এর আগে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি, ড্যামরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীতেও ৬ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন। রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একাধিক ঘটনা ও সড়ক অবরোধে তৃতীয় পক্ষের ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর হচ্ছে সরকার। সংকট নিরসনে প্রশাসনের শতভাগ সহযোগিতা না পাওয়ার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শিক্ষার্থীদের সংঘর্ষে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল সরকারি কলেজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আহত অর্ধ শতাধিক। এর আগে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ট্রেনে হামলা করলে বেশ কয়েকজন সাধারণ মানুষও আহত হন। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষার্থীরা নানা ধরনের সংঘর্ষে জড়ালেও শিক্ষা মন্ত্রণালয়ের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। দুর্বল প্রশাসনের সুযোগ নিয়ে এসব ঘটনা ঘটছে। দায়টা দিব যারা এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, এই দায়টা তাদেরকে নিতে হবে। তারা যতই বলুক যে আমরা চেষ্টা করেছি, আমি মনে করি যে পরিপূর্ণভাবে তারা চেষ্টা করেননি, কিংবা চেষ্টার ঘাটতি আছে, অথবা তারা ভুল চেষ্টা করেছেন ভুল জায়গায়। যে চাচ্ছে সেই সড়ক বন্ধ করে আন্দোলন করছে, এতে করে বিপন্ন হচ্ছে জনজীবন। সাধারণ মানুষ বলছে, এসব বিষয়ে সরকারকে কঠোর হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, প্রশাসনের ভেতরে অনেকেই সরকারকে সহায়তা করছেন না। এর ফলে এসব সংঘর্ষ ঠেকানো যাচ্ছে না। যে এখানে প্রশাসনের সর্ষের ভিতরে ভূত অবশ্যই আছে, কারণ বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষার্থী আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা যথাসময়ে কিন্তু প্রশাসনকে জানানোর পরও তারা যে কুইক রেসপন্স করা দরকার ছিল সেটি করেনি। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, এসব বিষয়ে কঠোর হবে সরকার। সংঘর্ষের ঘটনায় তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। ভায়োলেন্সগুলো হয়েছে, আমরা সেগুলো ইনভেস্টিগেট করছি, কারা কারা ইনভলভ ছিল। আপনি দেখেছেন যে কয়েকজনকে খুব ব্রুটালি বিটিং করা হচ্ছে এবং অনেকে দেখেছেন যে লুঙ্গি পরাও ছিল। তো আমরা দেখছি যে এরা আসলে স্টুডেন্ট কিনা এবং এই পিছনে কোনো ইন্ধন ছিল কিনা। প্রশাসনে গতি আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদে উচ্চকক্ষ এবং উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টি চেয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করারও প্রস্তাবনা ছিল দলটির।
সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবটি জমা দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সংবিধান সংস্কার নিয়ে দলের প্রস্তাব জমা দিতে বুধবার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে দলের লিখিত প্রস্তাব জমা দেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দিয়েছে তার দল। পঞ্চদশ সংশোধনী বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ সহ অনেকগুলো বিধানের প্রস্তাব রাখা হয়েছে। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশনসগুলো সরকারের কাছে প্রদান করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন। এদিকে সংবিধান সংস্কার কমিশন জানিয়েছে, এ পর্যন্ত তাদের ওয়েবসাইটে ৪৭,০০০ মানুষ বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেয়া হয়েছে। এটা লিখিত প্রস্তাব, নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়িনি, ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ আমরা পড়ছি। এছাড়া ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ, ১০ জন তরুণ চিন্তাবিদের সাথে মতবিনিময় করেছে কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, সবার মতামত যাচাই বাছাই ও বিশ্লেষণ করছে কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণমাধ্যমের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না এবং কোনো হামলা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে ডিআরইউ এর নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন মিডিয়ায় রয়ে গেছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠানকেই নিতে হবে। প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমের সহায়তা না পাওয়ার অভিযোগ করেন উপদেষ্টা। চলতি সপ্তাহের শুরুর 2 দিন ব্যাপক সংঘর্ষ হয় রাজধানীর 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে। আহত হয় অনেকে, ভাঙচুরে কলেজ পরিণত হয় ধ্বংসস্তূপে। রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাক্ষাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গতকালকের মতো পরিস্থিতি বেশি দিন থাকবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হবে। পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায় সরকার, সে কারণেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে বলে জানান তিনি। ফরমাল সুপারিশ তারা করবেন, সেই অনুযায়ী পরিবর্তন হবে। এখন আপনাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়, ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। এখনো অনেক গণমাধ্যমেই ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠানকেই নিতে হবে। একই সাথে আগের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে আহ্বান জানান তথ্য উপদেষ্টা। শুনেছি অনেকেই কাজ করতেছেন, বিগত 16 বছরের সাংবাদিকতা গণমাধ্যমের ভূমিকা আসলে কি ছিল, কেমন ছিল, কারা কারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে। এবং যদি কেউ ভুল করে থাকে, যদি কেউ পরিস্থিতির শিকার হয়ে থাকে, সে ক্ষমা প্রার্থনা করবে, মানুষের কাছে সেই কথাটা বলতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর সবার সাথে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নাহিদ ইসলাম। কোনো গুজব না ছড়াতেও আহ্বান জানান তিনি। গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশের পর বিক্ষোভ করে তার অনুসারীরা। এ সময় পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষে এক আইনজীবী নিহত হন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত থেকে কারাগারে নেয়ার সময় চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান আটকে রাখেন তার ভক্তরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় হামলায় নিহত হন সহকারী পিপি সাইফুল ইসলাম। প্রতিবাদে আগামীকাল চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এর আগে বেলা 11টায় চিন্ময় কৃষ্ণ দাসকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। 2 দফা শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে ধর্মীয় বিধি অনুযায়ী তার
খাবারের ব্যবস্থা ও কারাগারে ডিভিশন সুবিধা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। সকালে রংপুরের পীরগাছায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না। কোনো সম্প্রদায়ের মানুষই যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে সেই ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। শাপলা চত্বরের সমাবেশে গণহত্যার অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে অভিযোগ জানান সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা। এতে শেখ হাসিনা, বেনজির আহমেদ, তুরিন আফরোজ, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল সহ 50 জনকে আসামি করা হয়েছে। শিগগিরই শুরু হবে তদন্ত, জানিয়েছে প্রসিকিউশন। ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয় হেফাজতে ইসলামের লাখো কর্মী সমর্থক। তাদেরকে সরিয়ে দিতে গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যৌথ অভিযান চালায় পুলিশ, র্যাব ও বিজিবি। এতে বহু নেতাকর্মী হতাহতের অভিযোগ সংগঠনটির। 11 বছর পর মঙ্গলবার সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। আসামি করা হয়েছে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক জাফর ইকবাল, সে সময়কার ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, তুরিন আফরোজ সহ 50 জনকে। এক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলেন 1,54,000 না কত গুলি চালানো হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন, এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে। এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, সেটাও ওই সময় ভিডিও ফুটেজে আসছে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে। স্বাধীনতা পরবর্তী এই 53 বছরে 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। হেফাজতের সমাবেশে র্যাব পুলিশের চালানো হত্যাযজ্ঞের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুসারে বিচার চলতে বাধা নেই বলছেন প্রসিকিউটররা। প্রসিকিউশন টিম আমরা সেটা নিয়ে গবেষণা করেছি, আইন পর্যালোচনা করে দেখেছি যে এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই একটি অপরাধ। সে মর্মে আমরা একটি লিখিত প্রতিবেদন তদন্ত সংস্থায় পাঠিয়ে দিই। হেফাজতের সমাবেশে হত্যার ঘটনার অভিযোগগুলো একটি মামলায় অন্তর্ভুক্ত করে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলবে, জানিয়েছে প্রসিকিউশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে 2 সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকালে উপজেলার রানীর বাজার এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন জনি বিশ্বাস, তার স্ত্রী নিপা রানী বিশ্বাস ও তাদের সন্তান 8 বছরের মেয়ে কথা বিশ্বাস ও 4 বছরের ছেলে ধ্রুব বিশ্বাস। জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী জানান, ভৈরবের রানীর বাজারে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন নরসিংদীর বাসিন্দা জনি বিশ্বাস। কাজ করতেন স্থানীয় একটি ওয়ার্কশপে। বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই বাসায় যায় পুলিশ। এ সময় ঝুলন্ত অবস্থায় জনির মরদেহ উদ্ধার করে তারা। পাশেই বিছানায় পড়েছিল স্ত্রী ও তার 2 সন্তানের মরদেহ। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলাতন্ত্র পাল্টাতে আবার তাদেরই অনুগতদের প্রশাসনে বসানো হচ্ছে, এই অভিযোগ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদের। সঠিকভাবে রাষ্ট্র চালাতে নতুনদের ওপর কড়া নজরের পরামর্শ তার। সকালে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আর একই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তারা এমনভাবে কাজ করতে চান যেন শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়। আমরা প্রথমে আমাদের
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আয়োজিত নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্রতিনিধিরা নির্বাচন ও সংস্কার বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরে। দলগুলোতে গণতন্ত্র চর্চা শুরু করে এ সময় টেকসই সংস্কার বিষয়েও জোর দেয় শিক্ষার্থীরা। কোনো শক্তি যাতে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। সচিবগুলো এখনো রয়ে গেছে, যত প্রকারের যে প্রশাসনে যে কাজ করছে না, এগুলো আমরা সমস্যা দেখতেছি। নিজের বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তোমরা এই প্রত্যয় দেখিয়েছো, আমরাও তোমাদের সাথে আছি, এই অঙ্গীকার আমি আমার পক্ষ থেকে এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে এই অঙ্গীকার করছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফাল আহমেদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অন্যতম শর্ত। এটা অবশ্যই পূরণ করতে হবে, তবে আরও অনেক গণতান্ত্রিক উপাদান আছে, অব্যাহত রাখতে হবে সে বিষয়গুলোর চর্চা। যেমন একটা বলা হচ্ছে সবসময় আগের শাসকের বিউরোক্রেসি, এটা হয়তো কথা হিসেবে ঠিক আছে, কিন্তু এখানেও কিন্তু আবার পরিবর্তন করতে গিয়ে কিন্তু অন্য জিনিস আসতেছে। যেমন তার আগের গভর্নমেন্টের খুব খাস লোক ছিল, উনি বলছেন আমি বঞ্চিত লাঞ্ছিত হিসেবে এখন আসবো। উনি এসে কি এই গণতান্ত্রিক চেতনাকে ধারণ করছেন, নাকি উনি আবার এসে নতুন বোতলে পুরানো মদটা ঢালছেন? তোফাল আহমেদ বলেন, সবার মাঝে ভালো ও মন্দ এ দুটি প্রবণতা আছে। খেয়াল রাখতে হবে মন্দ প্রবণতা যেন কোনোভাবেই শক্তিশালী না হয়ে যায়, তবেই সুন্দর দেশ গড়া সম্ভব। অনেক সত্তা আছে, তার মধ্যে দুটো প্রধান সত্তা আছে, একটা ভালো মানসিক সত্তা আর একটা খারাপ মানসিক সত্তা, দুটোই কিন্তু পাশাপাশি বিরাজ করে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিজিৎ হাওলাদারের মৃত্যু নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি ন্যাশনাল মেডিকেলের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এর জেরেই 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদিকে পুলিশের অভিযোগ, ঢাকার 35 কলেজ ও 7 কলেজ নিয়ে আলাদা ফোরাম হয়েছে, যারা একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছে। রবি ও সোমবার সংঘর্ষে জড়ায় ঢাকার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর হয় সোহরাওয়ার্দী, নজরুল ও মাহবুবুর রহমান মোল্লা কলেজে, যার সূত্রপাত হয় ন্যাশনাল মেডিকেল থেকে। নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করে ন্যাশনাল মেডিকেল। তাদের দাবি, ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের। এরই মধ্যে আইসিইউ এর ডাক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ করেন কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের উস্কে দিয়েছে। পরবর্তীতে এই ফলপ্রসূ আলোচনার সঠিক তথ্য সাধারণ ছাত্রদের মধ্যে উপস্থাপন না করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়। কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত। পুলিশ বলছে, অভিজিতের মৃত্যুর জেরে ন্যাশনাল মেডিকেলে ভাঙচুর করে মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তাদের ঠেকাতে চেষ্টা করে সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীরা। এভাবেই দ্বন্দ্বে জড়ায় 3 কলেজের ছাত্ররা। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী ছাত্র বহিরাগতরা হাসপাতালের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। একটু পরেই তারা আমাদের কলেজের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এখনো পর্যন্ত আমরা এই ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে সম্পূর্ণ আশঙ্কা মুক্ত হতে এখনো পারিনি। এদিকে সংঘর্ষের জেরে 3টি কলেজে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের অধ্যক্ষরা শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। আরফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি উদ্ধারে গিয়ে হামলায় সহকারী ভূমি কমিশনার সহ 6 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। বেলা 3টার দিকে শ্রীপুর উপজেলার ইজ্জতপুরে এই ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে একটি পক্ষ। বেশ কয়েকদিন ধরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হলেও আমলে নেয়নি তারা। মঙ্গলবার স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় হামলা চালায় কয়েকজন। এতে সহকারী ভূমি কমিশনার আতাহার শাকিল সহ আহত হন 6 জন। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দিতে বিকল্প উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য 3 বছর পর আবারও চালু হলো বাংলাদেশ ব্যাংক বিল। এর মাধ্যমে বাজার থেকে অতিরিক্ত তারল্য উঠিয়ে নিতে চায় কেন্দ্রীয় ব্যাংক, যা দেয়া হবে দুর্বল ব্যাংকগুলোকে।
এটি সফল হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকগুলোর তারল্য সংকটের সমাধান সহজ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিগত দেড় দশকে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছে ডজনখানিক ব্যাংক। এসব ব্যাংকে তারল্য সহায়তা দেয়া হলেও চাহিদা মতো অর্থ তুলতে পারছে না গ্রাহকরা। প্রতি মাসে আমার 60,000 টাকা করে দিতে হয়, কিন্তু ঘেরা দেয় 5,000, 4,000 করি, তাইলে আমি কেমন ছেলের টাকা দিব? টাকা তো আমার এখানে প্রায় 10-12 লাখ টাকা পড়ে রয়েছে। এখন আমরা সাধারণ গ্রাহক তাদের জন্য কষ্টবোধ করছি। আমাদের সন্তান সন্ততিদের স্কুলের বেতন দিতে পারছি না। দুর্বল ব্যাংকগুলোর নির্বাহীরা বলছেন তারল্য সংকট কাটাতে খেলাপি ঋণ আদায় সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সবল ব্যাংক থেকে সহায়তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। রেমিটেন্সগুলো যাতে যথাযথভাবে পেমেন্ট করতে পারি, এটা একটা আমাদের অব্যাহত প্রচেষ্টা। তাহলে আমাদের ছোট ছোট কাস্টমাররা, বিশেষ করে গ্রামে গঞ্জে, তারা টাকাটা উঠাতে পারলে তারাও স্বস্তি পাবে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ বিল নামে বন্ড ছেড়েছে, যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি চুক্তি দিয়ে নয় বরং নিজেই বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেবে। আমরা চাচ্ছি যে মার্কেটে তারল্য প্রবাহ আরও কিভাবে টাইটেনিং করা যায়। আমরা কিছুদিন আগে অ্যাসিওর্ড রিপো নামে একটা প্রোডাক্ট চালু করেছি, তাতে করে কিছু তারল্য মার্কেটে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পেয়েছে। তো এটাকে আসলে এই সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে আমরা বাংলাদেশ ব্যাংক বিল এটা নিলাম করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। বিশ্লেষকরা বলছেন নতুন এই কৌশল কার্যকর হলে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আস্থা ফিরবে দুর্বল ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংকের একটা অল্টারনেটিভ, আমার মনে হয় একটা অল্টারনেটিভ সোর্স বের করেছে, যে সে এই সারপ্লাস লিকুইডিটিগুলো এই সবল ব্যাংকগুলোর কাছ থেকে কিনে নেবে, কিনে ওইটা আবার দুর্বল ব্যাংকগুলোর কাছে বিক্রি করবে। শুধু সহায়তা দিয়ে নয়, ব্যাংকগুলোর সুশাসন ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুতে একদিনে 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই রোগে 471 জনের মৃত্যু হলো। এদের মধ্যে 156 জনের মৃত্যু হয়েছে চলতি মাসে, আর অক্টোবরে মারা যান 135 জন। 24 ঘন্টায় মৃত 10 জনের মধ্যে 5 জন রাজধানীর বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি রোগী 990 জন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 88,715 জন হাসপাতালে ভর্তি হন। নতুন ভর্তি 990 রোগীর মধ্যে প্রায় 37% নারী এবং 63% পুরুষ। 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 986 জন। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।